ওকে, শুরু করি। যাদের বাড়ি থেকে সাপের মতো আওয়াজ আসছে তারা প্রত্যেকে সাউন্ড মিউট করো। আমাদের এখানে যতজন আছে প্রত্যেকে তাদের স্পিকারগুলোকে অফ করে দাও, সাউন্ড মিউট করে দাও। আমি আগে নিজে কতগুলো কথা বলবো, তারপরে যখন সাউন্ড বা স্পিকার যখন আনমিউট করতে বলবো তখন আনমিউট করবে। আমাদের আজকের আলোচনা হওয়ার কথা ছিল নবনব সৃষ্টি এই প্রবন্ধের বাকি হোমওয়ার্কগুলো নিয়ে। এই হোমওয়ার্কগুলো আমি একটু পরে আলোচনা করি যদি সময় থাকে তখন, না হলে আপাতত এই হোমওয়ার্কগুলো এখন রাখো। এরপরে যে কবিতাটা নিয়ে আমি আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা। কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা। এই আকাশে সাতটি তারা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রূপসী বাংলা। রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশে সাতটি তারা এই কবিতা। এই কবিতার যেসব প্রশ্ন আর উত্তরগুলো মানে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি এই আকাশে সাতটি তারা কবিতা সম্পর্কে 2-4 মিনিট একটু আলোচনা করে নিই। যদিও এই আলোচনা আগে তোমাদের উপযোগী করে তোমাদের মনের মতো করে আমি এখান থেকে ভয়েস রেকর্ডিংয়ে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। এখানে এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, তোমাদের প্রত্যেকের কাছে বিশেষভাবে বলে রাখছি যে যতগুলো চ্যাপ্টারের আলোচনা পাঠানো হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের আলোচনার যত ফাইল আছে সমস্ত ফাইল যত্ন করে তোমাদের কাছে রাখবে। কারণ পরীক্ষার আগে আগে এই আলোচনাগুলো এই রেকর্ডিংগুলো তোমাদের কিন্তু খুব সুবিধা করে দেবে, খুব কাজে লাগবে। তোমরা যদি কোনোটা ডিলিট করে ফেলো, যদি শুনে নিয়ে ডিলিট করে দাও, তাহলে বলবো অন্য কোনো বন্ধুদের কাছ থেকে অন্য কোনো স্টুডেন্টদের কাছ থেকে তোমরা আবার কালেক্ট করে নেবে। আমি চেষ্টা করব 9-এর যে চ্যাপ্টারগুলো আলোচনা হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলোর সমস্ত রেকর্ডিংগুলো আমি আমার কাছে রাখার। তারপরে তোমাদের যে কন্টেন্ট আছে না, যেখানে আমি গত ক্লাসের ভিডিওটা আপলোড করে দিয়েছি, তো সেখানে হয়তো দেয়া থাকবে। তো তোমরা যদি কোনো কারণে ডিলিট করে ফেলো, নষ্ট করে ফেলো, তাহলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। কিন্তু আমার কাছেও কিন্তু পরপর সাজিয়ে নেই, পরপর সিরিয়ালি সাজিয়ে আমার কাছে রাখা নেই। কিছু আছে, কিছু ডিলিট করে দিয়েছি। তাই আমি সবার কাছ থেকে চেষ্টা করব সবগুলো পরপর কালেক্ট করে নিয়ে তোমাদের জন্য রাখবো। তবে তোমাদের কাছে যাদের কাছে আছে তারা কিন্তু এখন গুছিয়ে রেখো। আর বন্ধুরা যদি কেউ হেল্প চায় একে অপরকে হেল্প করো। যারা আমার কাছে পড়ো তারা একে অপরকে হেল্প করলে কী হবে, কারোর অসুবিধার সময় অন্যের কাছ থেকে যেমন হেল্প পাবে তেমনি অন্যকেও তুমি হেল্প করবে। তাহলে কিন্তু এইভাবে তোমাদের যে ঘাটতিগুলো আছে, যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। যাই হোক, এগুলো তোমরা সব গুছিয়ে রেখো। আমি এখন একটু আলোচনা করব আকাশে সাতটি তারা এই কবিতা নিয়ে। আকাশে সাতটি তারা কবিতার কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ তিনি কবি, কিন্তু তিনি কবির ঊর্ধ্বে একজন শিল্পী। আমরা জানি কবিরাই শিল্পী হয়, কিন্তু এই কবি যিনি বাংলার রূপমুগ্ধ শিল্পী নামে পরিচিত, যিনি বাংলার রূপ সৌন্দর্যে বিভোর, যিনি বাংলার সবুজ প্রকৃতির এই অপূর্ব শোভায় এতটাই বিবশ, এতটাই মুগ্ধ যে তিনি সারা পৃথিবীর রূপ সৌন্দর্য দেখার পক্ষপাতী নন। এর আগে আলোচনা করেছি যে রূপসী বাংলা কাব্যগ্রন্থে একটা কবিতা ছিল আবার আসিব ফিরে। কবি এই বাংলার টানে, এই বাংলার প্রকৃতির সৌন্দর্যের টানে বারবার এই বাংলাতেই ফিরে আসতে চান। কবি বলেছেন আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির দিকে। ধানসিঁড়ি বাংলাদেশের একটা অখ্যাত নদী। যে সময় কবি বাংলার তথা বঙ্গভূমির রূপ সৌন্দর্যের এমন সুন্দর চিত্র অঙ্কন করেছেন, সেই সময়টা পরাধীন ভারতবর্ষ, সেই সময়টা অখণ্ড বাংলা। তার মানে এই বাংলার কথা বলেছেন মানে সমগ্র বঙ্গভূমির কথা বলেছেন।
আর এই বঙ্গভূমিতে তিনি বারবার ফিরে আসতে চান, বারবার বাংলার টানে, বঙ্গ প্রকৃতির এই শোভা, এই সৌন্দর্যের টানে তিনি আবার জন্ম নিতে চান এই বাংলাতে। রূপসী বাংলা কাব্যগ্রন্থের আরেকটা কবিতা আছে, বাংলার মুখ আমি দেখিয়াছি। কবি বলছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বাংলার মুখ কবি দেখেছেন। বাংলার মুখ মানে বাংলার বহিরাকৃতি, বাংলার বাইরের এই যে প্রাকৃতিক শোভা কবি দেখেছেন। এই শোভা, এই সৌন্দর্য কবিকে এতটাই বিমোহিত করেছে যে কবি সারা পৃথিবীর রূপ সৌন্দর্য দর্শন করার পক্ষপাতী নন, দর্শন করার আগ্রহ প্রকাশ করেননি। আসলে সারা পৃথিবী জুড়ে যে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে তার যে নির্যাস, সেই নির্যাস কবি বাংলার প্রকৃতির মাঝে খুঁজে পেয়েছেন। তাই এমন কবি বাংলার রূপটাকে কবির চোখে নয়, শিল্পীর চোখে ধরেছেন, আমাদের চোখে নয়। কবি তার মনের চোখে, তার অন্তরের চোখে, তার চেতনার চোখ দিয়ে দর্শন করেছেন। এই আকাশের সাতটি তারা কবিতায় এখানেও কিন্তু বাংলার সৌন্দর্য ধরা পড়েছে, এখানেও বাংলার এক টুকরো ছবি ধরা পড়েছে। কিন্তু এই বাংলার যে এক টুকরো ছবি, বাংলার গ্রাম অঞ্চলের যে টুকরো বা খণ্ডচিত্র ধরা পড়েছে, সেই খণ্ডচিত্র সামগ্রিকভাবে বাংলার গ্রামীণ সৌন্দর্যের কথা বলে। কোনো একটা অঞ্চলের সবুজ ঘাসের গালিচার ওপর কবি বসে আছেন, আর সেই সবুজ ঘাসের গালিচার ওপরে বসে থেকে ওই অঞ্চলের যে সান্ধ্যকালীন প্রকৃতির শোভা কবি দেখেছেন, তা যেন সারা বাংলার ওই সান্ধ্যকালীন প্রকৃতির সৌন্দর্যের কথা বলে। একখণ্ড চিত্র, এক টুকরো চিত্র, কিন্তু সারা বাংলার চিত্র হয়ে উঠেছে। কবি আকাশে যে সাতটি তারাকে প্রত্যক্ষ করছেন, সন্ধ্যার আকাশে যে সাতটি তারাকে কবি অবলোকন করছেন, এই সাতটি তারা বলতো আসলে এই সাতটি তারা মানে কোন তারার কথা বলেছেন কবি? কোন তারা মণ্ডলীর কথা বলেছেন? সপ্তর্ষি মণ্ডল। ঠিক আছে, ওকে। সপ্তর্ষি মণ্ডল প্রধানত কোন ঋতুর সময়ে রাতের আকাশে প্রকট হয়, মানে স্পষ্টভাবে আমরা দেখতে পাই? হেমন্ত, শীত। কারণ হেমন্ত আর শীতের ঋতুতে রাতের আকাশে যে পরিষ্কার মেঘমুক্ত নীলাকাশটাকে আমরা দেখতে পাই, সেই নীল আকাশে, মেঘমুক্ত নীল আকাশে, রাতের আকাশে এই সপ্তর্ষিমণ্ডল তথা সাতটি তারাকে আমরা জাজ্জল্যমান অবস্থায় দেখি, মানে প্রকটভাবে দেখতে পাই, প্রকট হয়, উজ্জ্বলভাবে দেখতে পাই। অন্য ঋতুর থেকে শীত আর হেমন্ত ঋতুতে প্রকট অবস্থায় দেখা যায়। কিন্তু এখানে আমরা শীতের কথা বলবো না, তার কারণ এখানে কবি আকাশের সাতটি তারা কবিতায় যে ঋতুর ছবিটাকে তুলে ধরেছেন, যে ঋতুতে বাংলার ছবিকে তুলে ধরেছেন, সেটা কিন্তু হেমন্তের ঋতু, শীতের ঋতু নয়। শীতের ঠিক পূর্বে হেমন্তের সময়কালে একটা প্রকৃতির মাঝে শীতলতা বিরাজ করে, এমন একটা স্নিগ্ধ শীতলতাকে কবি লক্ষ্য করেছেন, কবি ধরেছেন, কবি অনুভব করেছেন। আসলে কবির এই অনুভূতিটা শুধু কিন্তু তার চোখের অনুভূতি নয়, সারা শরীর দিয়ে, তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তিনি তাকে আত্মস্থ করেছেন, অবলোকন করেছেন। আসলে কবিরা যখন তার এই চর্মচক্ষে নয়, তার এই মনের চোখে দেখেন, তখন কিন্তু তারা উপলব্ধি করেন, আত্মস্থ করেন, সম্পূর্ণভাবে একাত্ম করে দেন নিজেকে এই প্রকৃতির সঙ্গে। আর কবিদের চোখে যদি আমরা দেখতে পাই, আমরা যদি কবিদের চোখ দিয়ে এই গ্রাম বাংলার প্রকৃতি, সেখানকার জনজীবনের ছবিকে দেখতে চাই, তাহলেই কিন্তু আমরা এই কবিতা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো। যদি দেখতে পারি কবির চোখ দিয়ে, তাহলেই উপলব্ধি করতে পারবো। কিন্তু আমরা যদি আমাদের চোখ দিয়ে দেখি, আমাদের চোখ, এই দেখো আমাদের চোখ কেমন চোখ মনে হচ্ছে না?
লোভী চোখ। হ্যাঁ, আমাদের চোখ লোভী চোখ। আমাদের চোখে আছে স্বার্থ জড়িয়ে আছে, স্বার্থ। কি করে মানুষের ক্ষতি করব। দেখো চোখগুলো দেখো, আমার চোখগুলো দেখো, দেখতে পাচ্ছ না, মনে হচ্ছে না? কী করে মানুষের ক্ষতি করব, কী করে মানুষের সর্বনাশ করব, কী করে নিজের স্বার্থটা সিদ্ধি করব। হ্যাঁ, এরকমই। আমাদের চোখ কিন্তু এই কথাই লাভ ক্ষতির হিসেব করে। আমাদের চোখ, আমাদের এই চোখ কিন্তু লাভ ক্ষতির হিসেব করে খুব। কোথায় লাভ আছে, কোথায় লোকসান আছে। যেখানে লাভ আছে সেখানে আমরা আছি, যেখানে লোকসান আছে বাবা ওখানে লস হবে, ওখানে লোকসান হবে, ওদিকে আমরা যাব না। তাহলে লাভ ক্ষতির হিসেব নিকেশ করে যখন আমরা এই চোখ দিয়ে আমরা দেখতে চাই প্রকৃতিকে, তখন প্রকৃতি ওই গাছটাই চোখে ধরা পড়বে, পাতাগুলোই চোখে ধরা পড়বে, ডালপালাগুলোই চোখে ধরা পড়বে। কিন্তু পাতার মধ্যে, গাছের মধ্যে, ডালপালার মধ্যে যে গভীর একটা সৌন্দর্য লুকিয়ে রয়েছে, সেই সৌন্দর্যটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এই স্বার্থমগ্ন মানুষের চোখ দিয়ে নয়, হিসেবি বুদ্ধি সম্পন্ন মানুষের চোখ দিয়ে নয়, আমাদের দেখতে হবে সহজ সরল কোমলমতি উদার মনের অধিকারী কবিদের চোখ দিয়ে দেখতে হবে। কি স্বার্থের আবরণ যদি আমাদের চোখটাকে ঢেকে রাখে তাহলে কি আমরা প্রকৃতিকে উপলব্ধি করতে পারি? নিজেরা বলো তো। না, পারি না, পারা সম্ভবই না। প্রতি মুহূর্তে যদি আমরা শুধু নিজেদেরকে নিয়ে ভাবি, নিজেরা কত ভালো থাকবো, নিজেরা কত ভালো খাবো, নিজেরা কত ভালো পড়বো, শুধু নিজে 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 আমি 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 করতেই থাকি, তাহলে কখনোই ওই প্রকৃতির মধ্যে যে একটা রূপ আছে, রং আছে, রস আছে, প্রকৃতির মধ্যে যে একটা গন্ধ আছে, বর্ণ আছে, তাকে উপলব্ধি করা যায় না। তাকে উপলব্ধি করতে গেলে আমাদের মনের উপরে যে স্বার্থের আবরণটা জড়িয়ে রয়েছে তাকে আমাদের সরিয়ে দিতে হবে। আমাদের মনটাকে সহজ সরল করতে হবে, আমাদের মনটাকে কবিদের মতো উদার করতে হবে, একেবারে আকাশের মতো প্রশস্ত করতে হবে। তাহলেই আমরা দেখতে পাবো যে হ্যাঁ, প্রকৃতির মধ্যে একটা অপূর্ব সৌন্দর্য লুকিয়ে আছে, যে সৌন্দর্যকে আমরা উদ্ঘাটন করতে পারবো, যার মধ্যে আমরা ডুবে যেতে পারবো, আমরা হারিয়ে যেতে পারবো। আর তখনই কিন্তু প্রকৃতি যেমন সার্থক হবে তেমনি আমরাও সার্থক হব। আর না হলে প্রকৃতি কিন্তু প্রতি মুহূর্তে যেভাবে প্রতিশোধ নিচ্ছে সেইভাবেই প্রতিশোধ নিয়ে যাবে। কি প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে না এখন? আমরা প্রকৃতিকে ভালো না বেসে আমরা প্রকৃতির উপরে যে অত্যাচার করে যাচ্ছি, প্রকৃতির উপরে এতদিন ধরে যে আঘাত আমরা হেনেছি, সেই আঘাতের কারণে প্রকৃতি কিন্তু উল্টে আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে অনেক কিছু। আজকের আমাদের জীবন মৃত্যুর মাঝে দাঁড় করিয়ে দিয়েছে। এদিকে পিছালে খাত, ওদিকে পিছালেও খাত, মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আমরা। প্রকৃতিকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে কবির দৃষ্টি দিয়ে, প্রকৃতিকে ভালোবাসতে হবে কবির মতো করে। আর না হলে বেঁচে থাকাটাই কী সে, শুধু ওই ভালো খাবো, ভালো থাকবো, ভালো ঘুমোবো, হ্যাঁ ভালো পরবো, আর ওই ভুঁড়িটাকে মোটা করবো। তারপরে মরার আগে দেখা যাবে বিশাল বড় একটা সম্পত্তি নিয়ে আমরা যাচ্ছি পৃথিবী থেকে। তো সম্পত্তিটা কোনটা? মধ্যপ্রদেশ। আমরা খেয়ে বসে ঘুমিয়ে শুয়ে যে মধ্যপ্রদেশটা বাড়াবো ভবিষ্যতে, এটাই আমাদের সম্পত্তি। সারা জীবন ধরে কি উপার্জন করলাম, কি লাভ করলাম? বিশাল বড় একটা মধ্যপ্রদেশ নিয়ে আমরা বিদায় নেব পৃথিবী থেকে। ভালোবাসো, নিজেকে ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো, সমাজকে ভালোবাসো। আর ভালোবাসার মধ্যে যে রং রস, সেটা যদি একমাত্র কবিরা খুঁজে পায় তাহলে আমরা কেন পাবো না? আমরা তাদের মতো করে ভাবি। হ্যাঁ, সাহিত্যের মধ্যেও আছে, রং আছে, রস আছে। এখন যদি তোমাদের মনে হয় এই গভীর রাতে স্যার পড়াচ্ছে আর আমরা স্যারের ওপরই খুব ক্ষেপে রয়েছি, অসন্তুষ্ট, কেন রাত দুপুরবেলা পড়ানো? কারোর বাড়িতে বাবা মা বাধ্য করছে, স্যার রাতে পড়াচ্ছে, পড়তেই হবে। সারা দিন গেল, সারাদিন সকাল থেকে পড়াতে পারতো, দুপুরবেলা পড়াতে পারতো, স্কুল টুল নেই পড়াতে পারতো, এখন রাত দুপুরবেলা বসেছে। গভীর রাতের নিশাচর প্রাণী।
গভীর রাতে বসে প্রকৃতিকে ভালোবাসার কথা বললে কি করে কানে যাবে? আর কানে গেলেও কানের পর্দায় আঘাত করে আবার বেরিয়ে যাবে। প্রকৃতিকে ভালোবাসার জন্য একটা পরিবেশ দরকার, একটা সময় দরকার। এখন কি গভীর রাতে পরিবেশকে ভালোবাসার মতো সময়? এটা উপযুক্ত সময় নয়। হ্যাঁ, এটা উপযুক্ত সময় না। তবুও আমি বলবো এই সময়টাকে উপযুক্ত সময় তৈরি করে নিতে হবে, উপযুক্ত সময় হিসেবে তোমাদের বুঝে নিতে হবে। তাই আকাশে যদি 7টি তারাকে তোমরা দেখতে চাও, পাবে এখন দেখতে? বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আকাশ কিন্তু মেঘে ঢেকে আছে, তাই আকাশে 7টি তারাকে এখন আমরা খুঁজেই পাবো না। কিন্তু আমি 7টি তারাকে তোমাদের সামনে নিয়ে আসবো এক্ষুনি। আমি এখনই তোমাদের সামনে 7টি তারাকে নিয়ে আসবো, এক্ষুনি নিয়ে আসবো সপ্তর্ষি মণ্ডলকে। হ্যাঁ, কি করে? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। দেখো আকাশের দিকে তাকাও, দেখো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ছাদে উঠে যাও। হ্যাঁ, ছাদে পৌঁছে গেছো। চোখ খুলবে না কিন্তু, চোখ খুলবে না কিন্তু, চোখ বন্ধ করো। দেখো ওই যে দরজা দিয়ে বেরোলে, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছো, চলে গেলে ছাদে। দেখো, তাকাও উপর দিকে। ও কি সুন্দর, আকাশটা ঝলমল করছে, ঝলমল 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 করছে। একটুও মেঘ নেই, আকাশটা একবারে আলোয় ঝলমল করছে, তারায় তারায় ঝলমল করছে। কত হাজার হাজার কোটি কোটি তারার সমাবেশ। তাকিয়ে থাকো কিন্তু, তাকিয়ে থাকো এক দৃষ্টিতে এক জায়গায়। এইবারে দেখো একটা তারা কিন্তু চোখে ফুটে উঠলো, একটা তারা দেখতে পাচ্ছ, একটা তারা। কনসেন্ট্রেট করো, একটা তারা কিন্তু তোমরা দেখতে পেলে। কিছুক্ষণ তাকিয়ে থাকো, ওই তারাটার দিকে দেখবে, আরও আস্তে আস্তে পাশে দেখো আরেকটা তারা ফুটে উঠলো, একটু পরে আরেকটা। এই দেখো আস্তে আস্তে কিন্তু 7টা কীরকমভাবে ফুটে উঠছে। 7টা তারা ফুটে উঠেছে। কোন চোখ দিয়ে দেখলাম আমরা? কোন চোখ দিয়ে দেখলাম? মনের চোখ দিয়ে বিশ্ব পরিক্রমা করা যায়, মনের চোখ দিয়ে বিশ্ব ভ্রমণ করা যায়। এখন এই করোনা পরিস্থিতি তো কি হয়েছে, আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না বদ্ধ ঘরের মধ্যে, কারোর ক্ষমতাই নেই। কতক্ষণ আটকে রাখতে পারবে? আমরা কিন্তু যখন তখন আমাদের এই চর্মচক্ষুটাকে, এই চামড়ার চোখটাকে বন্ধ করব। বলো, কারো কি সমস্যা হচ্ছে? মাইক্রোফোনটা অফ করতে বলে না সবাইকে, ইকো হচ্ছে। হ্যাঁ, মাইক্রোফোনটাকে অফ করো তো, প্রত্যেকের মাইক্রোফোনটাকে অফ করে দাও। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলো বলো। হ্যাঁ স্যার, ঠিকঠাক শুনতে পাচ্ছি না কোনো কথা, এবার ঠিকঠাক বুঝতে পারলাম না। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। ওকে, নেটটা খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ হতে পারে, এই যে বৃষ্টি হচ্ছে না, তার জন্যই। প্রত্যেকে সাউন্ডটাকে মিউট করে রাখো, তাহলে আরও ভালো শুনতে পাবে। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, আমরা কিন্তু ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ছাদে উঠেছিলাম। তারপরে রাতের আকাশটাকে দেখলাম তারার সমাবেশ, ঝলমল করছে। হঠাৎ করে কিন্তু একটা তারার দিকে আমাদের চোখ গেল, তারপরে আস্তে আস্তে পাশাপাশি আরও 6টা তারা ফুটে উঠলো। তার মানে 7টা তারাকে আমরা দেখলাম মনের চোখ দিয়ে দেখলাম। কবিরা কিন্তু সবসময় তাদের এই চর্মচক্ষুটাকে ব্যবহার করে না, তারা কিন্তু মনের চোখকে ব্যবহার করে। আর সেই মনের চোখ দিয়ে তারা মরা গাছে ফুল ফোটায়। পারবে আমরা? তোমরা পারবে? আমরা পারবো? মরা গাছে ফুল ফোটাতে পারবে? এই রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে হঠাৎ করে দেখলে কোথাও একটা মরা গাছ শুকনো ডালপালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই যে ক্লাস 8-এ অচিন্ত কুমার সেনগুপ্তের ছন্ন ছাড়া কবিতা ছিল না? হ্যাঁ, একটা মরা গাছ ডালপালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই রাস্তার পাশে মরা ডালপালা নিয়ে গাছটা যেটা দাঁড়িয়ে রয়েছে, সেই গাছটার পাশে যদি আমরা দাঁড়িয়ে আমাদেরকে যতই বাধ্য করা হোক না কেন, সেই গাছে আমরা ফুল ফোটাতে পারবোই না।
বরং দাঁড়িয়ে থেকে বলি, ইস কি বিচ্ছিরি গাছটা রে, ছি, কেমন যেন শুকনো ডালপালা নিয়ে কেমন প্রেতের মতো, ভূত প্রেতের মতো হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। ছি, এটা গাছ বিচ্ছিরি লাগছে একটা গাছটা, যে গাছে সবুজ পাতা নেই, মরা শুকনো, তার মানে কি জড়ো, শুকিয়ে গেছে, জড়ো হয়ে গেছে, নিরস, একেবারে পাথর হয়ে গেছে। তো নিরস পাথর হয়ে যাওয়া জড়ো শুকনো গাছপালা, যা কিন্তু আমাদের চোখে মনে হয় বিচ্ছিরি, কিন্তু কবিরা ওই শুকনো ছন্নছাড়া গাছপালার মধ্যেও জান ডালতে পারে। কবিরা যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়বে ওই শুকনো গাছটার পাশে, আর দাঁড়িয়ে পড়ে কি বলবে? দাঁড়িয়ে পড়ে ওপর দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বলবে, বাহ বাহ কি সুন্দর গাছ, আহা কি সুন্দর এই গাছ। ও দাঁড়িয়ে থেকে পাতার পর পাতা লিখে যাবে, পাতার পর পাতা লিখে যাবে ওই গাছ নিয়ে। হ্যাঁ, সেটা কবিরাই পারে। আসলে কবিদের একটা সুন্দর মন আছে, কল্পনাপ্রবণ মন আছে, ভাবুক মন আছে। আমাদের প্রত্যেকের মধ্যেই ওই কল্পনাপ্রবণ মনটা আছে, ভাবুক মনটা প্রত্যেকের মধ্যেই আছে। কিন্তু কিন্তু তোমরা ছোটোবেলা থেকে পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে ওই কল্পনাপ্রবণ, ওই ভাবুক, ওই সুন্দর কোমল মনটাকে মেরে ফেলেছ। ওই মন এখন কঠিন হয়ে গেছে, ওই মন এখন শক্ত হয়ে গেছে, ওই মন এখন কল্পনায় ডানা মেলে উড়ে যেতে গিয়ে বারবার হোঁচট খায়। আমি এর আগে করভাস গল্প পড়াচ্ছিলাম না, করভাস গল্প পড়ানোর আগে আমি কিন্তু কল্পবিজ্ঞানে আলোচনা করছিলাম। কল্পবিজ্ঞান কি সুন্দর, কল্পনার জগতে ডানা মেলে দিয়ে আমরা কিন্তু ওখান থেকে উদ্ঘাটন করতে পারি, আবিষ্কার করতে পারি, আবিষ্কারের নেশায় আমরা ডুবে যেতে পারি। আসলে কল্পনাপ্রবণ ভাবুক মন ছাড়াও কিন্তু আবিষ্কারক হওয়া যায় না। যারা আবিষ্কার করবে, যারা গবেষণা করছে, তাদেরও কিন্তু একটা সুন্দর কল্পনাপ্রবণ মন থাকা দরকার, যে মন ভাবায়, যে মন ভাবতে জানে, যে মন বিশ্লেষণ করতে জানে। তাই যতই তোমরা পরবর্তীতে বিজ্ঞান নিয়ে পড়তে চাও না কেন, বিজ্ঞান, যুক্তি, পরীক্ষা নিরীক্ষা, কিন্তু তাও বলবো যে সাহিত্য জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রয়োজন। সাহিত্য ছাড়া জীবন কিন্তু অচল, স্তব্ধ। তাই আমি বলবো কোনো দিন কিন্তু সাহিত্যটাকে ছেড়ো না, শিল্প সংস্কৃতিকে কিন্তু কখনো জীবন থেকে বাদ দিও না। গান, অভিনয়, নাচ, গল্প পড়া, আবৃত্তি করা, নাটক, এই যে সংস্কৃতির জগতের কত রকমের শাখা প্রশাখা, এর মধ্যে কোনো না কোনোটা তোমাদের নিজেদের ভালো লাগার জন্য, নিজেদেরকে ভালো রাখার জন্য কিন্তু সঙ্গে রেখো, ছেড়ো না। ছেড়ে দিলে কী হবে? জীবনটা ওই সেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশের মতো হয়ে যাবে। পাগলা গণেশ গল্পে যেরকম বিজ্ঞানের সেই কাঠিন্য ছিল না চারদিক জুড়ে, সেরকম হয়ে যাবে। তখন আবার নতুন করে মানুষকে ভাবুক করার জন্য নতুন করে কবিতা লেখায়, গান চর্চায়, আবৃত্তি চর্চা করার জন্য উৎসাহিত করতে হবে। তাহলে আকাশে কিন্তু 7টি তারা কবি প্রত্যক্ষ করেছেন শীতের পূর্বে হেমন্ত ঋতুতে। রবীন্দ্রনাথ যেমন বর্ষা ঋতুতে শ্রেষ্ঠ, রবীন্দ্রনাথ কিন্তু বর্ষা ঋতুতে নিজের হৃদয়ের পাখনা মেলে উড়ে যেতেন। কীভাবে একাত্ম হয়ে যেতেন, বর্ষার সাথে বিভোর হয়ে যেতেন, বর্ষায় কবি মশগুল হয়ে যেতেন। এক একজন কবি এক একটা ঋতুতে কিন্তু একাত্ম করে ফেলতে পারতেন নিজেকে। তাহলে বর্ষা ঋতুতে যেমন রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ, তেমনি জীবনানন্দ শ্রেষ্ঠ। কোন ঋতুতে? হেমন্ত ঋতু। হেমন্ত ঋতু। রবীন্দ্রনাথের মতো আমরা যদি জীবনানন্দকে তার কাব্য কবিতায় বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখতে পাবো প্রায় তার বেশিরভাগ কাব্য কবিতাতে কিন্তু হেমন্ত বারবার ঘুরে ফিরে এসেছে। হেমন্ত ঋতুতে শ্রেষ্ঠ কবি।
আর এই আকাশে সাতটি তারা কবিতাতেও ধরা পড়েছে হেমন্তের ঋতু। হেমন্তের চারদিক জুড়ে একটা স্নিগ্ধতা, শীতলতা, আর সেই শীতলতাটাকে তিনি চোখ দিয়ে নয়, তিনি কিন্তু সারা শরীর দিয়ে অনুভব করেছেন। তেমনি অনুভব করেছেন ওই গ্রাম বাংলার সান্ধ্যকালীন পরিবেশকে। গ্রাম বাংলার সান্ধ্যকালীন পরিবেশকে উপলব্ধি করতে গিয়ে কবি কিন্তু তার পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করেছেন। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানে পুরো সারা শরীর দিয়ে, সারা শরীর মন দিয়ে তিনি পুরোপুরি আত্মস্থ করে নিয়েছেন গ্রাম বাংলার এই সন্ধ্যার পরিবেশ তথা সান্ধ্যকালীন পরিবেশকে। এবারে কবিতার দিকে একটু তাকাও। যদিও কবিতা আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের রেকর্ডিং করে, তবুও সামনাসামনি একটু কবিতাটার দিকে তাকাও। আকাশে সাতটি তারা, কবি জীবনানন্দ দাশ। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি, কামরাঙা লাল মেঘ যেন মৃতমণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউ ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। পৃথিবীর কোনো পদ এ কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। নরম ধানের গন্ধ, কলমের ঘ্রাণ, হাঁসের পালক, সর পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। তাহলে কবি কি টের পান? কেউ একজন বলবে। আমি তো হোমওয়ার্কগুলো নিয়ে সামনে বসতে বলেছিলাম যে কবি কি টের পাচ্ছেন। কবি কি টের পাচ্ছেন? কবিতার শেষাংশে আছে, কবি বলছেন যে আমি পাই টের। কে বলবে? একজন নাম বলো। নাম বলো। একটু নিজের থেকে বলতে হবে তো কেউ বলার জন্য। এর আগে যারা 10টা থেকে ক্লাস করেছিল তাদের মধ্যে মানে 8-10 জনের মতো কম্পিটিশান হচ্ছে। স্যার আমি বলবো, স্যার আমি বলবো, আমি তো সামলাতে পারছি না যে কাকে দিয়ে বলাবো। আর তোমাদের এখানে কি সুন্দর মৌনতা পালন করছো। বলবো নাম বলো। সুদেশনা। সুদেশনা, হ্যাঁ বলো সুদেশনা, বলো বলো বলো। কবি জীবনানন্দ দাশের কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতায় আকাশে সাতটি তারা যখন ফুটে উঠবে তখন তা কবি টের পাবেন। কিন্তু কি টের পাবেন? আমি প্রশ্ন করেছি যে কবি কি টের পাবেন, বাট কি টের পাচ্ছেন? না না, হ্যাঁ যে বলো, কে পরে কে বলবো? কি নাম বল? নাম ঋতিকা। ঋতিকা বলো। আচ্ছা ত্রয়ী একটু পরে বলো, ঋতিকা আগে বলো। দাঁড়া, আগে ঋতিকা বলো। বলো। বঙ্গ প্রকৃতির বুকে মায়াময় সৌন্দর্য ফুটে উঠেছে, এই বাংলাদেশেরই প্রাণের স্পন্দন কবি টের পান। হ্যাঁ, বাংলার এই যে গ্রামীণ প্রকৃতির যে প্রাণের স্পন্দন, গ্রাম বাংলার যে প্রাণের স্পন্দন, প্রাণ চঞ্চলতা, প্রাণের উচ্ছলতা, স্বতঃস্ফূর্ততা, প্রাণ চঞ্চলতাটাকে কবি টের পাচ্ছেন। আচ্ছা, অন্যদের সাউন্ডগুলোকে মিউট করো। অন্যদের বাড়ির সাউন্ডগুলো আসছে কারো কারোর বাড়ি থেকে। বাসন মাজার শব্দ পাচ্ছি আমি। হ্যাঁ, এটা বলেছো। যারা লেখনি তারা এই শব্দটাকে যোগ করে নাও যে কবি কি টের পান না, কবি গ্রাম বাংলার প্রাণ চঞ্চলতাটা প্রাণের স্বতঃস্ফূর্ততা টের পাচ্ছেন, অনুভব করছেন। আর যদি বলা হয় যে কার মধ্যে তিনি এই প্রাণের যে স্বতঃস্ফূর্ততা, প্রাণের যে চঞ্চলতা
প্রাণের যে উচ্ছলতা, প্রাণবন্ততাটাকে কবি টের পাচ্ছেন কার মধ্যে। আমি অন্য আরেকজনকে জিজ্ঞেস করব, নতুন কেউ বলবে যে কবি কার মধ্যে এই প্রাণ চঞ্চলতাকে বা প্রাণের স্বতঃস্ফূর্ততাটাকে টের পাচ্ছেন, কার মধ্যে? কেউ একজন বলো। কি নাম বলি? ঋষভ। হ্যাঁ বল বল। নরম ধানের গন্ধ, কলিমের গন্ধ। উচ্চারণ ভুল হলো, ওয়েট, ঠিক আছে, উচ্চারণটা ভুল হলো, উচ্চারণটাও তো আমাদের ঠিক করতে হবে। কলমি শাক জানি না, কলমি শাক, কলমি উচ্চারণ করো, কলমির ঘ্রাণে বলো। কলমির গন্ধ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটিদের মৃদু গন্ধ, এসবে কবি বাংলার প্রাণের চঞ্চলতা খুঁজে পান। এর সঙ্গে আরো 2-3টে যোগ হবে, ওটা বাদ চলে গেছে, দেখতে হবে কিশোর। হ্যাঁ আমি একটু বলবো। ও যতটা বললো ওর সঙ্গে যেগুলো যোগ করতে হবে বাদ গেছে, ঠিক ওই কয়েকটা বলো দেখি। না, আমি একটু অ্যানসারটা অন্যরকম লিখেছি। আচ্ছা বলো, নাম বলো। স্নিগ্ধা। স্নিগ্ধা বলো। কবি পল্লী বাংলার সন্ধ্যাকালীন অপরূপ সৌন্দর্য এবং বিচিত্র গন্ধের মধ্যে খুঁজে পেয়েছেন বাংলার প্রাণের খোঁজ। না, তুমি একবারে লিখে দিয়েছো, এমনি ঠিকই আছে, কিন্তু ও যেমনভাবে তথ্যগুলো দিল না, তুমি ওইরকম তথ্যগুলোকে দেবে, কমা কমা দিয়ে লিখবে যে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটি, মানে চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণের মধ্যে। তার সঙ্গে যোগ হবে ও যেটা লেখেনি, সেটা হচ্ছে কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের মধ্যে যে একটা শীতলতা, তার মধ্যে কিশোরের পায়ে, কিশোররা যখন ছুটে যাচ্ছে মাঠের মাঝখানে যে আল রয়েছে, আলের উপর দিয়ে, তখন ওই আলে থাকা মুথা ঘাসগুলোকে দোলে দিয়ে যাচ্ছে, দলিত মথিত করে যাচ্ছে, তো সেই কিশোরের পায়ে ধরা মুথা ঘাস, আর সাথে যোগ হয়েছে কি না ওই বট গাছের যে ফল, পাকা ফল, লাল লাল ফল, তো সেই লাল লাল পাকা বট ফল যখন বট গাছ থেকে ঝরে পড়ছে, তার সেই ক্লান্ত নীরবতা তার মধ্যে। মানে যতগুলো আছে না, ততগুলো তোমাকে কমা কমা দিয়ে লিখতে হবে। এটা হয়তো 1 নম্বরের প্রশ্ন হতে পারে। 1 নম্বরের প্রশ্ন হলে স্নিগ্ধা যা লিখেছো এটাই ঠিক আছে। যদি এটা